হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমি কামিং ফর ইউ ড্রামাটার সম্পূর্ণ এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। তো চলো ড্রামাটা শুরু করা যাক। শুরুতে একটা ছেলে বলছিল, তোমাকে আমি কখনোই ছাড়বো না, তুমি আমাকে ডিভোর্স দিয়েছো, আমি যদি মারাও যাই তাহলে আমি তোমাকে ছাড়বো না। তখন আমরা ঘরের মধ্যে একটা ফোন দেখতে পাই যেখানে অনেকগুলো মেসেজ আসছিল। এরপর আমরা ফিমেল লিড জুয়ানকে দেখি যে কাউকে বলছিল আমি পেন্টিং দেওয়ার জন্য যাচ্ছি। তখন সে একটা লোককে দেখতে পায় আর তাকে বলে থামার জন্য। সে দৌড়ে যায় ঠিকই, কিন্তু গাড়ি আসার কারণে সে সেখানেই থেমে যায়। তার হাতে যে পেন্টিং ছিল সেটা উড়ে যায়। তখন আমরা তাকে অন্য একটা দুনিয়াতে আসতে দেখি। জুয়ান তার মেটকে বলে সে এখানে কেন এসেছে। মেট বলে সে হচ্ছে এখানকার রাজকুমারী সুনহো। জুয়ান বলে তাহলে রাজকুমার কোথায়? সে বলে সে কি ভুলে গিয়েছে রাজকুমারের সাথে বিয়ে হবার পর সেই রাতে রাজকুমার তাকে রেখে চলে গিয়েছে, আর তুমি সেই রাতে ফাঁসি দেওয়ার চেষ্টা করেছো। জুয়ান বলে তাহলে তো এই রাজকুমার অনেক বেশি খারাপ। এটা শুনে সে মেট বলে তোমার কি হয়েছে? এটা বলে সে মেট দৌড়ে যায়, কারণ সে ভাবছিল রাজকুমারীর কিছু না কিছু হয়েছে। জুয়ান বলে আমি এখানে কিভাবে এসেছি জানি না, তবে আমাকে মনে হয় রাজকুমারী সুয়ের মতোই দেখতে। এরপর তার মনে পড়ে পেন্টিংটা নেওয়ার পর সে এটা দিতে যাচ্ছিল, কিন্তু তখনই সে একটা ছেলেকে দেখে। তার মনে হচ্ছিল ছেলেটা তার পরিচিত, তাই সে তাকে থামাতে চায়, কিন্তু তখনই তার অ্যাক্সিডেন্ট হয় আর সে পেন্টিংটা সেখানে পড়েছিল। জুয়ান বলে আমার তো মনে হয় এই পেন্টিং এর জন্যই আমি এখানে চলে এসেছি, কিন্তু আমাকে তো এখন রাজকুমারীকে খুঁজতে হবে। এরপর মেড এসে তাকে বলে সে পেন্টিং অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও সে পেন্টিংটা পাচ্ছে না। কিন্তু সে ফরবিডেন এরিয়ার মধ্যে খুঁজেনি, কারণ সেখানে শুধুমাত্র প্রিন্স ছাড়া আর কেউই যেতে পারে না। জুয়ান বলে তাহলে ওই প্রিন্স ওখানে কখন আসবে? সে বলে কাল দুপুরে। মেড বলে কিন্তু তুমি এখন আবার এটা বলো না যে তুমি ফরবিডেন এরিয়াতে যাবে। আর ঠিক সেটাই হয়। জুয়ান ওখানে যাওয়ার সময় গার্ডরা তাকে আটকায়। তখন সেখানে জেনারেলের মেয়ে ইউয়ান আসে। ইউয়ান তাকে বকা দিয়ে বলে তুমিও এখানকার রাজকুমারী আর আমিও এখানকার রাজকুমারী, আমরা প্রত্যেককে সব জায়গায় যেতে পারি, কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমার জন্য রুল ভাঙবো। তুমি ওই ফরবিডেন এরিয়ার মধ্যে যেতে পারবে না। জুয়ান বলে যাই হয়ে যাক, সে ওখানে যাবে। তখন ইউয়ান গার্ডদের বলে তাকে ধরার জন্য। জুয়ান বলে তুমি চাও আমাকে বন্দি করার জন্য, কিন্তু আমি চাই এখানে রাজকুমার আসুক। আর তখন সেখানে প্রিন্স আসে। জুয়ান রাজকুমারকে দেখতেই থাকে আর ভাবে তাকে এতটা চেনা চেনা কেন লাগছে। তখন তার মনে পড়ে এটা তো হচ্ছে তার হাজবেন্ড, তাই সে তার সাথে ডেট করা লাগবে না। সে তাকে জড়িয়ে ধরে বলে তুমি অনেক বেশি হ্যান্ডসাম। কিন্তু মেয়েদের ডাকে তার হুঁশ ফিরে, কারণ এটা তার স্বপ্ন ছিল। ইউয়ান যখন রাজকুমারকে বলে সে এখানকার সমস্ত নিয়ম ভেঙে সে ফরবিডেন এরিয়ার মধ্যে যেতে চাইছিল, তখন প্রিন্স তার মুখ চেপে ধরে আর বলে তুমি যেহেতু নিয়ম ভঙ্গ করেছো, তাই তুমি এখানে থেকে সমস্ত নিয়ম শিখবে। আর গার্ডদেরকে বলে এই মেড নিজের কাজটা করতে পারেনি, তাই তাকে শাস্তি দেওয়ার জন্য। রাতের বেলা মেড জুয়ানকে বলে সে কেন এই নিয়মগুলো ভেঙেছে, তার কারণে তো সে শাস্তি পেয়েছে। পরের বার থেকে সে যেন সাবধানে থাকে, না হলে পরের বার আমাকে শাস্তি দেওয়ার জন্য তারা মেরেই ফেলবে। জুয়ান বলে ঠিক আছে, পরের বার থেকে আমি সাবধানে থাকবো। আমি জানতাম না রাজকুমারের সাথে আমার এতটা খারাপ সম্পর্ক, কিন্তু তারপর আমি তাকে কেন বিয়ে করেছি। মেড বলে তুমি তো রাজকুমারকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছো, কোনো কিছু না বুঝে তুমি তাকে বিয়ে করে ফেলেছো। আর বিয়ের রাতে তুমি তাকে বলেছিলে তুমি তাকে অনেক বেশি পছন্দ করো। রাজকুমার বলেছিল সে তোমাকে পছন্দ করে না, আর তোমাকে ভালোবাসার জন্য তার কোনো সময় নেই। এটা বলে রাজকুমার চলে গিয়েছিল। তার যাওয়ার পর সেখানে কারো চিৎকার শোনা যায়, কারণ তুমি সেদিন রাতে ফাঁসি দিয়েছিলে কিন্তু বেঁচে গিয়েছো। ওদিকে রাজকুমার ভাবতে থাকে বিয়ের পর থেকে সু অনেক বেশি বদলে গিয়েছে। জুয়ান ঘুমাবার সময় ভাবতে থাকে ওই ফরবিডেন এরিয়ার মধ্যে আসল পেন্টিংটা না থাকতে পারে, কিন্তু তার মতো দেখতে অন্য পেন্টিংটা তো নিশ্চয়ই থাকবে। আমার মনে হয় দুটো পেন্টিংয়ের মধ্যে কানেকশন আছে। এটা ভেবে সে চুরি করে সে ফরবিডেন এরিয়ার মধ্যে যায়। আর যখন পেন্টিংটা খুঁজছিল তখন সেখানে রাজকুমার চলে আসে। সে তো রাজকুমারকে দেখে অনেক চিৎকার করে। রাজকুমার জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? জুয়ান বলে আমি তো এখানে ভুল করে চলে এসেছি। কিন্তু রাজকুমার তাকে চেপে ধরে বলে তুমি এখানে কেন এসেছো, আমাকে সত্যি করে বলো, তোমাকে এখানে কে আসতে বলেছে? কিন্তু সে কিছু বলছে না দেখে রাজকুমার তার গলায় ছুরি ধরে আর বলে শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি। জুয়ান বলে তাকে এখানে কেউই পাঠায়নি। রাজকুমার তাকে আরো আঘাত করতে থাকলে তার গলা থেকে রক্ত পড়তে থাকে, আর যখনই সে রক্ত গিয়ে রাজকুমারের হাতের উপর পড়ে তখন আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে আর তাদের দুজনের আত্মা বদল হয়ে যায়। রাজকুমারের পরদিন ঘুম ভাঙলে তার শরীরের মধ্যে জুয়ান ছিল, আর সে বলতে থাকে আমার বডিতে এখন রাজকুমারের সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে, তাহলে এখন রাজকুমারের কি হবে? অন্যদিকে জুয়ানের বডিতে রাজকুমার ছিল। আমার এতটা খারাপ অবস্থা হবে এটা কে জানতো? তখনই জুয়ান সেখানে দৌড়াতে দৌড়াতে আসে।
তাকে দেখে রাজকুমার রেগে বলে, তুমি আমার বডিতে আছো তার মানে এই নয় যে তুমি মেয়েদের মতো আচরণ করবে। যদি কেউ এটা বুঝতে পারে তুমি মেয়েদের মতো আচরণ করছো আর আমার রেপুটেশন খারাপ হচ্ছে, তাহলে আমি তোমাকে একদমই ছাড়বো না। জুয়ান বলে, তুমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছো। এরপর তারা দুজনে বসে। রাজকুমারের বসার স্টাইল দেখে জুয়ান বলে, মেয়েরা এভাবে বসে না, তুমি পাগুলো একটু খিঁচে বসো। কিন্তু সে বলে, আমি একদমই বসবো না। তখন জুয়ান ভাবে তারা চাইলে তো নিজেদের বডিটা এক্সচেঞ্জ করতে পারে, তাই তারা সে চেষ্টাই করে। আর জুয়ান তো তখন নিজের বডিটা অর্থাৎ রাজকুমারের গলাটাই চাপতে থাকে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। জুয়ান বলে, তাহলে আমরা রাতে একসাথে ঘুমাই, সকালে হয়তো আমাদের শরীর অদল বদল হয়ে যাবে। রাজকুমার তার কথা মেনে নেয়। জুয়ান এখানে অনেক বেশি কথা বলছিল। জুয়ান রাজকুমারের দিকে তাকিয়ে হাসছিল আর তাকে বলে, এ প্রথমবার আমি আমার বডির পাশে শুতে পারছি। রাজকুমার বলে, তুমি ঠিকভাবে আচরণ করো, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি একটা ছেলে, আমার বডির যেন কোনো ক্ষতি না হয়। রাজকুমার তাকে এক প্রকার ওয়ার্নিং দিয়ে দেয়। পরদিন জুয়ান নিজের শরীরে মাসাজ করাচ্ছিল আর ভাবতে থাকে, আমাকে এই রাজকুমারের বডিটাকে ইউজ করতে হবে, না হলে আমি সে পেন্টিংটা খুঁজে পাবো না। তখন রাজকুমার এসে প্রত্যেককে চলে যেতে বলে আর জুয়ানকে বলে, তুমি তাহলে প্রত্যেককে এটা বলেছো আমি তোমাকে সেদিন রাতে ছেড়ে চলে এসেছি। সে ওখানে দাঁড়িয়ে থাকা কিছু লোকদের কাছে যায় আর তাদেরকে বলে তারা যেন এই গুজবটা ছড়ানো বন্ধ করে। লোকগুলো তার কথা না শুনে উল্টো তার উপর অ্যাটাক করে দেয়। আর রাজকুমারও তো কিছু কম ছিল না, সে ওই লোকগুলোর সাথে ফাইট করতে থাকে। রাজকুমার ফাইট করতে করতে পড়ে যাওয়ার সময় সেখানে শান নামের একটা ছেলে এসে তাকে ধরে ফেলে আর সে লোকটাকে বলে, তার প্যাভিলিয়নের তো অনেক বেশি নাম আছে, কিন্তু তার প্যাভিলিয়নের সামনে যদি এভাবে মারপিট হতে থাকে তাহলে তাদের রেপুটেশন কোথায় যাবে। লোকটা বলে, এই জুয়ানই তো আমাদের কাছে এসেছিল আর সে প্রথমে ফাইট শুরু করেছে, এতে আমাদের দোষ কি? রাজকুমার বলে, ঠিক আছে, তাহলে তোমরা আমার সাথে ফাইট করতে আসো, আমি দেখতে চাই তোমরা জিতো কিনা। যাই হোক, সেন ওখান থেকে তাকে নিয়ে আসে আর বলে, তুমি ওখানে কেন ফাইট করতে গিয়েছো? যদি তোমার কোথাও আঘাত লাগতো, সে তার আঘাত লেগেছে কিনা এটা দেখতে থাকে। এই বেচারা শান্ত জানতোই না জুয়ানের ভেতরে সে নেই, উল্টো রাজকুমার আছে। রাজকুমার ভাবে, শান্ত আমার সাথে যখন থাকতো তখন তো সে আমার এতটা ক্লোজ ছিল না, কিন্তু সে জুয়ানের এতটা কাছে কখন এলো? অন্যদিকে জুয়ান ভাবতে থাকে, ওই লোকগুলোকে তো আমিই বলেছিলাম এগুলোর ব্যাপারে, যাতে সে গুজবটা ছড়ায় আর রাজকুমার সেখানে ফাইট করতে বিজি হয়ে পড়ে আর এই সুযোগে আমি ওই পেন্টিংটা চুরি করতে পারবো। কিন্তু এখানকার দৃশ্য তো অন্য কিছু বলছে। রাজকুমার তার দিকে এভাবে তাকিয়ে আছে দেখে সে বলে, আমি জানি না এই রাজকুমারের থেকে এখন আমাকে কে বাঁচাবে। সে শ্যানকে বলে, সে এখানে কেন এসেছিল। শ্যান বলে, সে তো রাজকুমারের সাথে দেখা করতে এসেছে। রাজকুমার বলে, তোমার জুয়ানের সাথে এতটা বন্ধুত্ব কখন থেকে হলো? শ্যান কিছু বলার আগে জুয়ান তাকে থামিয়ে দেয় আর বলে, প্রত্যেকেরই নিজেদের বন্ধুদের বানানোর একটা অধিকার আছে, তাই আমি তোমাকে এটা বলবো না। শ্যান বলে, আমি তোমাকে অনেক বছর ধরে জানি, কিন্তু আমি জানতাম না তুমি তোমার ওয়াইফের সাথে এমনভাবে কথা বলো। জুয়ানের মধ্যে থাকা রাজকুমার বলে, ও আমার সাথে এমন কিছুই করেনি। শ্যান জুয়ান ভেবে রাজকুমারকে বলে, তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, সে যদি তোমাকে উল্টোপাল্টা কোনো কথা বলে তাহলে তুমি আমার কাছে বলতে পারো। যেটা শুনে আবার তার তো অনেক বেশি রাগ হয় আর সে জুয়ানের দিকে অনেক রাগী দৃষ্টিতে তাকায়। রাজকুমার তাকে বাহিরে নিয়ে আসে আর বলে, তোমার ওই শ্যানের সাথে কি সম্পর্ক আছে? জুয়ান বলে, আমি বলবো না, কারণ আমি তোমাকে আগেই বলেছিলাম সবার বন্ধু বানানোর নিজেদের অধিকার আছে। রাজকুমার মনে মনে বলে, সে আমার বডিটা পেয়ে মনে হচ্ছে অন্য কিছু পেয়ে গিয়েছে যে আমার সাথে এভাবে কথা বলছে। সে বলে, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি। জুয়ান বলে, আমিও তোমাকে শেষবারের মতো বলছি, আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। সে গার্ডদেরকে বলে রাজকুমারীকে 10 দিনের জন্য ঘরে বন্দি করে রাখতে, কারণ সে তার ব্যাপার অনেক বেশি ভাবছে। রাজকুমার নিজের বডিতে না থাকার কারণে জুয়ানের বডিতে হওয়ায় তাকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে, সে কিছুই করতে পারে না। যাই হোক, রাতের বেলা জুয়ান সে ফরবিডেন রুমের মধ্যে চলে আসে, যেখানে আসার পর সে বলতে থাকে সে যতগুলো ভুল করেছে সে সমস্ত ভুলগুলো যেন মাফ করে দেয় আর সে পেন্টিংটা যেন সে পেয়ে যায়। তখন সে পেন্টিংটা দেখতে পায়, খুশি হয়ে তার দিকে আগাতে চাইলে সে একটা ফাঁদের মধ্যে পা দেয়, যার মধ্যে থাকা তীর তাকে আঘাত করতে আসার আগে রাজকুমার এসে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু তীরগুলো থামার তো বন্ধই হচ্ছিল না, তীরগুলো এতগুলো আসছে দেখে রাজকুমার যে করে হোক জুয়ানকে বাঁচিয়ে নেয়। কিন্তু এ চক্করে জুয়ান আবারও ভুল করে আরেকটা ব্লকের মধ্যে পা দিয়ে দেয়, যার ফলে সেখান থেকে আরো বেশি তীর আসতে থাকে। এটা দেখে রাজকুমার জুয়ানকে বাঁচানোর জন্য তার মুখটা তার কাছে আনে, কিন্তু অ্যাক্সিডেন্টলি তাদের মধ্যে কিস হয়ে যায়। জুয়ান তো তার দিকে তাকিয়েছিল আর তখন সেখানে লোহার একটি খাঁচা এসে পড়ে। জুয়ান তাকে সরিয়ে বলে, তুমি কেমন মানুষ যে কিনা নিজের ঘরের মধ্যে এতগুলো ট্র্যাপ বিছিয়ে রেখেছো? রাজকুমার বলে, এ সমস্ত ট্র্যাপগুলো তোমার মতো মানুষের জন্য যারা এখানে চুরি করে আসে, আর যদি আমি সময় মতো না আসতাম তাহলে এতক্ষণে তোমার অনেকগুলো টুকরো হয়ে যেত।
জুয়ান বলে যাই হয়ে যাক, আমাকে এই খাঁচা থেকে বের করো, না হলে এই খাঁচার মধ্যে বন্দি হয়ে আমি না খেতে পেয়ে মারা যাব। রাজকুমার তখন নিজের মাথার হেয়ার পিন ছুড়লে খাঁচাটা সেখান থেকে উপরে উঠে যায়, যেটা দেখে আবার জুয়ান তো হাতে তালি দিতে থাকে। আর তার দিকে তাকিয়ে আছে দেখে রাজকুমার তার দিকে অনেক রাগ দৃষ্টিতে তাকায়, তাই সে আর কিছু বলতে পারে না। তারা দুজনে ঘুমানোর সময় সে কিসের কথাই ভাবছিল। জুয়ান তো তখনকার কথা মনে করে হাসছিল। পরদিন জুয়ান রাজকুমারের পেন্টিং আঁকছিল। সে বলে এই পেন্টিংটা হুবহু তো মিলে গিয়েছে, কিন্তু একটা সমস্যা আছে, কারণ এটা আসল পেন্টিং নয়, আমাকে আসল পেন্টিংটা খুঁজে বের করতে হবে। মেয়েটি সেই ইউয়ানকে বলে রাজকুমার আর জুয়ানের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা সে কখনো ভাবেনি। আর অন্যদিকে আমরা জুয়ানকে দেখি, মনে হয় সে রাজকুমারের বাড়িতে আছে, এটা হয়তো সে ভুলে গিয়েছে, কারণ সে গার্ডদের সাথে খেলছিল। এসব দেখে রাজকুমার রেগে তার কাছে এসে বলে এসব বন্ধ করো, তুমি এসব কি করছো। সে তার দিকে তাকিয়ে ভয় পেয়ে তাকে হায় বলে, এরপর তার জন্য খাবার নিয়ে আসে যাতে সে তার উপর রাগ না করে। রাজকুমার বলে তার মিষ্টি খাওয়া পছন্দ না। জুয়ান বলে ঠিক আছে, তুমি যেভাবে ব্যবহার করো আমাকেও সবকিছু শিখিয়ে দাও। রাজকুমার বলে তার কোনো প্রয়োজন নেই, কারণ এ পর্যন্ত আমার অনেকগুলো শত্রু হয়েছে, কিন্তু প্রোটেক্ট করারও অনেক লোক আছে, তাই তুমি যা ইচ্ছে তাই করতে পারো, তোমার কোনো প্রোটেক্টের প্রয়োজন হবে না, আর আমার মতো ব্যবহার করার তাও প্রয়োজন হবে না। এরপর আমরা প্রেজেন্টের সিন দেখি, যেখানে জুয়ানের হাজবেন্ড ডক্টরকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। ডক্টর বলে অপারেশনের কারণে তার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছে। জুয়ানের হাজবেন্ডকে দেখতে তো পুরো রাজকুমারের মতোই লাগছিল। ডক্টর বলে আমি শিওর না, তবে হয়তো ও কখনো আর ঘুম থেকে উঠবেই না। আমরা আবারও অতীতের দৃশ্য দেখি। পরদিন জুয়ান আবারও রাজকুমারের জন্য স্যুপ বানিয়ে আনে। রাজকুমার অবাক হয়ে বলে প্রথমবার কেউ আমার এতটা পরোয়া করছে, তুমি কি ভাবছো যে আমি মারা যাব, এর জন্য তুমি আমার অনেক খেয়াল রাখছো। জুয়ান বলে আমার তোমার জন্য কেন চিন্তা হবে, আমার তো নিজের বডির জন্যই চিন্তা হচ্ছে। সে বলে তুমি ওই ফরবিডেন এরিয়ার মধ্যে কেন গিয়েছো। জুয়ান মনে মনে বলতে থাকে আমি তো ওকে বলিনি যে ওই পেন্টিংটা চুরি করতে গিয়েছি। আমার মনে হয় রাজকুমার জানে ওই পেন্টিংটা কোথায়, কিন্তু এটা বাদ দিই, কারণ সে এইসব কিছু শুনলে আমাকে হয়তো পাগল ভাববে। একটা গার্ড এসে জুয়ানকে বলে এম্পায়ার তাকে ডাকছে। রাজকুমার তার কানে কানে বলে ওখানে আমার অনেক শত্রু আছে, তাই তুমি লিয়ানকে সাথে নিয়ে যাও। যাওয়ার সময় লিয়ান তাকে বলতে থাকে আমি ভাবতে পারিনি তুমি ওখানে একটা মেয়ের সাথে ফ্লার্ট করবে। যাই হোক, এরপর তারা যখন এম্পায়ারের কাছে পৌঁছায় তখন এম্পায়ার বলে তাকে যুদ্ধে যাওয়ার জন্য। জুয়ান কল্পনা করতে থাকে যুদ্ধে যাওয়ার পর তো যুদ্ধ শুরু হওয়ার আগে আমি মারা যাব, তাই সে রাজাকে বলে আমরা যুদ্ধ না করেই কি সমস্যা সমাধান করতে পারি না। এম্পায়ার বলে তার জন্য তোমাকে মাস্টার জিয়ানের থেকে কন্ট্রাক্ট সাইন করতে হবে। জুয়ান বলে সমস্যা নেই, আমি এই কাজটা খুব তাড়াতাড়ি করে নেব। জুয়ান এরপর জিয়ানের কাছে যায়, যেখানে সে যাওয়ার পরে একটা তলোয়ার বের করে। তখন তার সবগুলো লোকও তলোয়ার বের করে। এটা দেখে সে তলোয়ারটা জিয়ানের দিকে ধরে। জিয়ান বলে এটা তো ড্রাগন সর্ড। জুয়ান বলে তুমি কি এটা নেবে, তাহলে তো ভালোই হয়, আমরা আমাদের সমস্ত ভুল বুঝাবুঝিগুলো ঠিক করে নিই, আর আমি তোমাকে এটা উপহার হিসেবে দিয়ে দেব। জিয়ান বলে তুমি একটা মহিলাকে বাঁচিয়েছো, আর আমি যে মেয়েটাকে বিয়ে করার জন্য যাচ্ছি সে মেয়েটাকেও তুমি ভেগে যেতে সাহায্য করেছো। যদি এই কথাটা তুমি নিজে স্বীকার করে নাও তাহলে আমি তোমার কন্ট্যাক্টে রাজি হব। এরপর সে তাকে ড্রিঙ্ক করাতে যায়, যেখানে সে জিয়ানকে তো ড্রিঙ্ক করে উল্টো নিজেও ড্রাঙ্ক হয়ে যায়। রাজকুমার তার কথা শুনে সেখানে আসে, আর জোয়ানকে বলে আমি জানতাম তোমার উপর নজর না রাখলে তুমি একটা নয় একটা অঘটন করেই ছাড়বে। তারা যাওয়ার সময় জুয়ান তার কাঁধের উপর মাথা রাখে। রাজকুমার বলে আমি জানি না তুমি মাস্টার জিয়ানকে যুদ্ধ না করাতে কিভাবে রাজি করিয়েছো, কারণ তাকে রাজি করানো এতটাও সহজ ছিল না। যখন তুমি আমাকে বিয়ে করেছো তখন থেকে তুমি কান্না করে আসছো, কিন্তু আজকে তো তোমাকে ঠিক অন্যরকম লাগছে। জুয়ান তো ড্রাঙ্ক হওয়া অবস্থাও তাকে কানে কানে বলে আমি তোমাকে আজ একটা রহস্য বলবো, যেটা আমার রহস্য। এরপর সে বলে আমি এখান থেকে অনেক দূর থেকে এসেছি, আমি জানি না আমি এখানে এসে কি করব, কিন্তু তারপরও আমাকে এখানে থাকতে হচ্ছে। তার এসব কথা তো আবার রাজকুমার কিছুই বুঝতে পারছে না। রাজকুমার বলে যদি তোমার পরিবারের কথা তোমার মনে ওঠে তাহলে আমি তোমাকে সেখানে যেতে দিব। সে বলে আমি তার কথা বলছি না, আমি তো নিজের বাড়ির কথা বলছি। পরদিন রাজা রাজকুমার অর্থাৎ জুয়ানকে ডেকে আনে, আর তাকে বলে কিং জুও তাদের অফারটা মেনে নিয়েছে। সে অনেক বেশি খুশি ছিল, কারণ রাজকুমার কোনো যুদ্ধ ছাড়াই তাদের মধ্যে সবকিছু ঠিক করে নিয়েছে। বাহিরে আসার পর শান্তাকে বলে তুমি এখানে কি করছো, তোমার তো এখন তোমার ওয়াইফের সাথে থাকার কথা। যেটা শুনে জুয়ান ভাবে তার মানে সেন আমার চিন্তা করছে। তখন সে প্রথম দিনের কথা মনে করে, যেদিন জুয়ান প্রথমবার বাহিরে ঘুরতে গিয়েছিল। সেদিন একটা ফেস্টিভ্যাল ছিল,
যে ফেস্টিভ্যালে কম্পিটিশনে হচ্ছিল যে এই ধাঁধার উত্তরটা সঠিকভাবে দিতে পারবে সে একটা প্রাইজ জিতবে। আর জুয়ান তো খুব তাড়াতাড়ি সে উত্তরটা দিয়েও দেয়, যার ফলে সে একটা হেয়ার পিন পায়। শ্যান তার কাছে এসে বলে সে এত সহজে উত্তরটা কিভাবে ভেবে পেল, তাই সেও যেন তাকে শেখায়। এরপর জুয়ান তাকে শেখাতে থাকে কিভাবে খুব সহজে ধাঁধার উত্তরগুলো দেওয়া যায়। এভাবে করে তাদের দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। প্রতিদিন জুয়ান আর শ্যান দুজনে দেখা করত, কিন্তু হঠাৎ করে জুয়ানের আসা বন্ধ হয়ে যায়। শ্যান প্রতিদিন তার জন্য অপেক্ষা করে, কিন্তু জুয়ান সেখানে আর আসেনি। বর্তমানে শ্যান রাজকুমার ভেবে জুয়ানকে বলে যদি তুমি তাকে হার্ট এতটাই বেশি করতে চাও তাহলে তুমি তাকে ফ্রি করে দাও। এটা বলে সে চলে যায়। জুয়ান তো এসবের কিছুই বোঝে না। সে ভাবতে থাকে আসল পেন্টিংটা কোথায় খুঁজবে। তখন সে অন্য একটা রাজকুমার আর তার স্টেপ মাদারকে দেখে যারা রোমান্স করছিল। তাকে দেখে সেখানকার সৈন্যরা তাকে ঘিরে ফেলে। আমাদের আবারও বর্তমানের দৃশ্য দেখানো হয়। এখানে জুয়ানের হাজবেন্ড ভাবছিল 1 সপ্তাহ হয়ে গিয়েছে, কিন্তু জুয়ানের এখনো জ্ঞান ফিরেনি। সে ভাবতে থাকে জুয়ান আমাকে বলেছিল সবসময় আমার পাশে থাকবে, কিন্তু আমি জানি না জুয়ানের কোমা থেকে উঠতে আর কতদিন সময় লাগবে। ক্রাউন প্রিন্সেস স্টেপ মাদারের কাছে জুয়ান ক্ষমা চায় আর বলে সে ইচ্ছে করে এসব কিছু দেখতে চায়নি। তার স্টেপ মাদার বলে তুমি এখানে এসে একটু চা খেয়ে যাও। তার কথাগুলো শুনে জুয়ান ভাবতে থাকে আমি তার এই রিলেশনটা ধরে ফেলেছি, তাই সে এখন আমার সাথে অনেক ভালোভাবে কথা বলছে। জুয়ান বলে তার একটু কাজ আছে, তাই সে এখান থেকে চলে যায়। স্টেপ মাদার এগুলো গিয়ে ক্রাউন প্রিন্সের কাছে বলে। তারা দুজনে এরপর রাজকুমারের অতীতের বিষয়ে বলতে থাকে। ক্রাউন প্রিন্স বলে আমার তো তার অতীতের সম্পর্কে এতটাও স্পষ্ট কিছু মনে নেই, তাই আমার মনে হয় তার অতীতের ব্যাপারে আমাদের আবারও খোঁজ খবর নেওয়া উচিত। অন্যদিকে জুয়ান স্বপ্ন দেখে রাজকুমার তাকে মেরে ফেলেছে। জুয়ান চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে আর রাজকুমারকে তার সামনে দেখে বলে কতটা খারাপ কথা, তুমি আমাকে ঘুমন্ত অবস্থায়ও দেখছিলে। রাজকুমার বলে তুমি আমাকে এটা বলো এম্পায়ারের সাথে কথা বলার পর তুমি কোথায় গিয়েছো। জুয়ান একটু ভয় পেতে থাকে আর ভাবতে থাকে আমি তার স্টেপ মাদার রিলেশনশিপটা ধরে ফেলেছি, এটা আবার সে জেনে না যায়। জুয়ান বলে সে সারাদিন প্যালেসের মধ্যেই ছিল, কিন্তু তোমার স্টেপ মাদার আমাকে কালকের জন্য ইনভাইট করেছে। সে মনে মনে ভাবতে থাকে আমি তাকে সত্য কথাটা বলবো না, যদি বলে দিই তাহলে আমি এখনই যে স্বপ্নটা দেখেছি সেটা সত্যি হয়ে যাবে। রাজকুমার বলে যে করেই হোক ওই স্টেপ মাদারকে তুমি না করে দাও। জুয়ান বলে এটা সম্ভব না, কারণ সে আমাকে বলেছে, তাই আমি তো বাধ্য হয়ে ওখানে যেতে হবে। পরদিন জুয়ান তাদের সাথে খাবার খেতে আসে। জুয়ান সেখানে রাখা একটা ফল খায়। তখন আমরা ওই স্টেপ মাদারকে দেখি যে তার দিকে তাকিয়েছিল। জুয়ান যাওয়ার পর সে বলে এটা তো ফার্স্ট প্রিন্স কখনোই হতে পারে না, কেননা ফার্স্ট প্রিন্সের এই ফলে অ্যালার্জি ছিল, কিন্তু এর তো কিছুই হচ্ছে না। আমার তো মনে হচ্ছে ফার্স্ট প্রিন্স যে মারা গিয়েছিল এটা সত্যি। অন্যদিকে আমরা জুয়ানকে দেখি যাওয়ার সময় তার গা চুলকাতে থাকে। রাজকুমার এদিকে চিন্তিত হয়ে আছে, কারণ তার স্টেপ মাদার অনেক বেশি ভয়ানক। সে এতক্ষণ কি করছে? এদিকে জুয়ানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। সে কোনোরকম করে এখানে আসার পর রাজকুমার তাকে দেখতে পায়। রাজকুমার সেখানে থাকা গার্ডকে বলে তার কি হয়েছে এটা যেন কেউ জানতে না পারে। সে গার্ড তখন ওখান থেকে চলে যায়। জুয়ান নিজের এমন কন্ডিশন দেখে রাজকুমারকে বলে আমি কি মারা যাব? সে বলে কখনোই না, আমি থাকতে তুমি মারা যেতে পারো না। আমাদের আবারও বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে জুয়ানের হাজবেন্ডের নাম হচ্ছে কিয়ানিউ। সে তার অতীতের কথা মনে পড়ে, যেখানে তার বাবা তার মাকে অনেক মারছিল, আর এতে করে তার মা মারাও যায়। কিয়ানিউ ভাবতে থাকে তার মা তো অনেক আগেই মারা গিয়েছে, তাহলে তার মা কেন তার সাথে তাকে নিয়ে যায়নি। অতীতে তো জুয়ানের অবস্থা অ্যালার্জির জন্য অনেক খারাপ হয়ে গিয়েছিল। সে রাজকুমারকে বলে আমি তোমাকে কোনো টেনশন দিতে চাইনি, আমি সেখানে একটু ফল খেয়েছিলাম, তার জন্যই আমার এমন অবস্থা হয়েছে। রাজকুমার বলে তুমি চিন্তা করো না, তুমি আমার অতীতের ব্যাপারে জানো না, আর এমনিতেও আমার স্টেপ মাদার আর ক্রাউন প্রিন্স তোমার ভাবনার থেকেও তারা অনেক আগে ভাবে, তাই তুমি তাদের কিছুই করতে পারবে না। জুয়ান বলে আমি তোমাকে বলছি যে তোমার স্টেপ মাদার কেন আমাকে ওখানে খেতে বলেছিল, কারণ গতদিন আমি তাকে অন্য একটা ছেলের সাথে ফ্লার্ট করতে দেখেছি। তাদের রিলেশনটা আমি ধরে ফেলাই সে আমাকে ওখানে খেতে বলেছে, আর আমি যখন ফল খাচ্ছিলাম তখন তারা দুজনে আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। অন্যদিকে আমরা ইউয়ানকে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। তখন অনেক দৌড়াতে দৌড়াতে একটা ঘোড়া আসে, তাকে কিছু করার আগে ক্রাউন প্রিন্স তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে রাজকুমার তাকে বলছিল তুমি এবার হয়তো বুঝতে পেরেছো রাজকুমার হওয়া এতটাও সহজ ছিল না। জুয়ান বলে আমার কাছে তো এসব কিছুই না। সে ফল খেতে চাইলে রাজকুমার বলে এটা তোমাকে কে দিয়েছে? জুয়ান বলে এটা শ্যান দিয়েছিল। রাজকুমার আবারও জেলাস হয়ে বলে আমার মনে হয় সে তোমার একটু বেশি পরোয়া করে। জুয়ান বলে এমন কিছু না, সে তো আমার ছোট ভাইয়ের মতো। রাজকুমার তাকে বলে তার বয়স হচ্ছে 20 আর তোমার হচ্ছে 19, তাহলে সে তোমার ছোট ভাই কিভাবে হয়? রাজকুমার জুয়ানের কাছে এসে বলে তুমি তো ভালোভাবে মিথ্যে কথাটাও বলতে পারো না। জুয়ান বলে তুমি ঠিক বলেছ, শ্যান শুধু আমার বন্ধু, কিন্তু আমার মনে হচ্ছে তোমার শ্যানকে দেখে জেলাস হচ্ছে।
যেটা শুনে আবার রাজকুমার জুয়ানকে কিস করে। জুয়ান এটাতে অনেক অবাক হয়। রাজকুমার বলে, তাহলে কি এটাকে জেলাস বলে? যাওয়ার সময় রাজকুমার তাকে বলে, তুমি কি ড্রাই পেন্টিং এর মধ্যে কম্পিটিশনে যেতে চাও? জুয়ান বলে, হ্যাঁ, সেখানে গিয়ে আমি অনেক আনন্দ করব। রাজকুমার তার দিকে এভাবে তাকিয়ে থেকে বলে, আমাকে এবার আর মিথ্যা বলতে পারবে না, তুমি কি সত্যি ওখানে যেতে চাও? জুয়ান বলে, আমি সত্যি বলছি, সেখানে আমি যেতে চাই, আর এবারে আমি তোমাকে আর কোনো মিথ্যে বলবো না। কিন্তু সে মনে মনে বলে, সে ফেস্টিভ্যালে আমি যেতে চাই ওই আসল পেন্টিংটা খোঁজার জন্য। ইউয়ানকে তার মেড এসে বলে, রাজকুমারকে ছোটবেলায় ইউয়ান পরিবার অ্যাডপ্ট করেছে। যেটা শুনে ইউয়ান বলে, তার মানে প্রিন্স চুয়ের কারণে আমার পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গিয়েছে। এসব কিছু আসলে ক্রাউন প্রিন্সেরই কাজ ছিল। ক্রাউন প্রিন্স বলতে থাকে, আমি চাইলে ইউয়ানকে আমার ওয়াইফ বানাতে পারি। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, প্রিন্স তাকে বলেছিল ভবিষ্যতে যেন সাবধানে থাকে। সে যাওয়ার সময় ইউয়ান বলেছিল তার নাম কি সে জানতে পারে। ক্রাউন প্রিন্স বলে, তার নাম হচ্ছে সু কিয়ানসু। সেখান থেকে যাওয়ার পর ইউয়ান সেখানে একটা পেন্ডেন্ট পায়। এরপর আমাদের আবার প্রেজেন্টের সিন দেখানো হয়। কিয়ানিউর মা তাকে বলছিল সে বড় হয়ে যেন ভালোভাবে নিজের জীবনটা কাটায়। তখন আমাদের ড্রামা শুরুতে দেখানোর সে সিনটা দেখানো হয়। কিয়ানিও বলে, মা, তুমি আমাকে বলেছিলে ভালোভাবে জীবন কাটানোর জন্য, কিন্তু জুয়ানের তো 6 মাস হয়ে গিয়েছে, এখনো জ্ঞান ফিরেনি। যখনই কিয়ান ইউ ওখান থেকে লাফ দেয়, তখন আমরা জুয়ানকে দেখি যার হাত একটু নড়ছিল। অতীতে আবারও রাজকুমার জুয়ানকে বলছিল সে বাহিরে গেলে যেন একলা না যায়, কারণ ক্রাউন প্রিন্স কিছু না কিছু তার বিরুদ্ধে অবশ্যই করছিল। তখনই সেখানে তীর ছুঁড়ে কেউ, তাই সে জুয়ানকে বাঁচিয়ে নেয় আর সে ক্যান্ডেলটাও নিভিয়ে দেয়। রাজকুমার দেখে বাহিরে কেউ আছে, তাই তারা দুজনে লুকিয়ে পড়ে। সেই লোকটা যখন ভিতরে আসে, রাজকুমার তার সাথে লড়াই করতে থাকে। লোকটা যখন জুয়ান অর্থাৎ রাজকুমারকে বাহিরে আসতে দেখে, তখন সে জুয়ানের উপরে অ্যাটাক করে দেয়। তখন লিয়ান এসে তার সাথে ফাইট করতে থাকে। জুয়ান লিয়ানকে বলে ওই লোকটার পিছু করতে। লোকটার সাথে লড়াই করার কারণে রাজকুমারের হাতেও একটু কেটে গিয়েছে। যখনই জুয়ানের রক্ত রাজকুমার হাতের উপর পড়ে, তখনই আগের মতো কিছু একটা হতে থাকে আর তারা দুজনে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে রাজকুমার যখন ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পায় সে নিজের শরীরে আছে আর বুঝতে পারে কাল রাতের জন্য তাদের দুজনের আত্মা আবারও পরিবর্তন হয়ে গিয়েছে। জুয়ানের ঘুম ভাঙলে সে নিজের সামনে তখন রাজকুমারকে দেখতে পায় আর উঠে বুঝতে পারে তাদের দুজনের আত্মা পরিবর্তন হয়েছে। সে খুশিতে তখন রাজকুমারকে জড়িয়ে ধরে আর বলে সে রাজকুমারকে কিছু একটা বলতে চায়। এরপর সে বলে, এখানে যে পেন্টিংটা আছে তার এই পেন্টিংটার সাথে কিছু কানেকশন আছে। রাজকুমার বলে, এই পেন্টিং এর ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে আমি তোমাকে হেল্প অবশ্যই করব। জুয়ান বলে, সে পেন্টিংটা ছাড়া আমার আর কিছুর প্রয়োজন নেই। তুমি আমাকে বলেছিলে আমরা দুজনে যে কোনো সমস্যা একসাথে সমাধান করব। আমি যেহেতু এই পেন্টিংটা চাচ্ছি, তাহলে তুমি আমাকে এটা কেন দিতে পারবে না? রাজকুমার বলে, আমাকে সত্যি করে বলো এই পেন্টিংটা তোমার কেন এত প্রয়োজন? সে বলে, তুমি যদি পেন্টিংটা না দিতে চাও তাহলে দেওয়ার প্রয়োজন নেই। জুয়ান তো এটাতে অনেক রেগে যায়। এরপর লিয়ান তার সাথে দেখা করে আর বলে, রাজকুমারী এখনও তো সে পেন্টিংটা খুঁজছিল। রাজকুমার বলে, তাহলে আমি একটা রেগে থাকা মেয়ের রাগ কিভাবে ভাঙাবো? সে বলে, আমি এসব ব্যাপারে কিছুই জানি না, কিন্তু আমার মনে হয় তাকে অনেক গিফট দেওয়া উচিত। রাজকুমার জুয়ানের জন্য অনেকগুলো জুয়েলারি নিয়ে আসে, যেটা দেখে জুয়ান বলে, এসব জিনিস দিয়ে তুমি আমার রাগ ভাঙাতে পারবে? আমার তো এসব বিষয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি চাই তুমি আমাকে ওই পেন্টিংটা দাও। রাজকুমার বলে, কিন্তু তুমি ওই পেন্টিংটা কেন চাচ্ছ? জুয়ান বলে, আমি তোমাকে রিজন বলবো না। যদি তুমি পেন্টিংটা না দাও তাহলে সমস্যা নেই। সে রেগে আবারও সেখান থেকে চলে যায়। আর বর্তমানে আমরা দেখি জুয়ানের জ্ঞান ফিরেছে, আর তার সাথে আমরা তার হাজব্যান্ড কিয়ান ইউকেও দেখতে পাই, যে কিনা জুয়ানের জ্ঞান ফিরে দেখে অনেক বেশি খুশি হয়, কারণ 6 মাস পর জুয়ানের জ্ঞান ফিরেছে। অন্যদিকে আমরা ক্রাউন প্রিন্সকে দেখতে পাই। সে রাজকুমারের কাছে এসে বলে তার কাজিন ইউয়ানকে সে বিয়ে করবে, যেটাতে রাজকুমার একটুও রাজি ছিল না, কারণ ক্রাউন প্রিন্স কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু ইউয়ান এসে যখন শুনে ক্রাউন প্রিন্স তাকে বিয়ের জন্য বলছে, তখন সে এক কথাতে রাজি হয়ে যায়। ক্রাউন প্রিন্স বলে, তুমি চিন্তা করো না, আমি ইউয়ানের অনেক ভালোভাবে প্রোটেক্ট করব। ইউয়ান ক্রাউন প্রিন্সের সাথে যেতে চাচ্ছে দেখে রাজকুমার বলে, ঠিক আছে, যদি তুমি তার সাথে ভালো থাকো তাহলে আমি তোমাকে আটকাবো না। ইউয়ানের পর রাজকুমারের সাথে চলে যায়। জুয়ান রাজকুমারকে বলে, তোমার বোনকে ও নিয়ে গিয়েছে আর তাকে বিয়েও করবে, কিন্তু তুমি চাইলে তো তাকে আটকাতে পারতে। রাজকুমার বলে, আমি তাকে আটকাতে পারবো না, কারণ আমি একজন সাধারণ রাজকুমার আর সে হচ্ছে ক্রাউন প্রিন্স। সে এরপর তার মায়ের কথা বলে। তার মা বাবার যখন বিয়ে হয়েছিল তখন তার বাবা ছিল ক্রাউন প্রিন্স। তার বাবা রাজা হওয়ার কথা ছিল, কিন্তু তার যখন 4 বছর বয়স ছিল তখন তাদের ঘরে আগুন লাগার কারণে তার মা বাবা দুজনেই মারা যায়। আমি হচ্ছি রাজপরিবারের বড় ছেলে। আমার মা মারা যাওয়ার পর দ্বিতীয় ক্রাউন প্রিন্স আমার মায়ের সমাধিতে তার নাম লিখেনি,
কারণ সবাই তাকে আর আমার মাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল, তাই সে আমার মায়ের সমাধিতে তার নাম লিখেনি। তার মৃত্যুটাও অনেক যন্ত্রণাদায়ক ছিল। বর্তমানের যে এম্পায়ার আছে সে জানে না আমি হচ্ছি প্রথম ক্রাউন প্রিন্সের ছেলে। আমি যদি তাকে এটা বলতে চাই তাহলে প্রত্যেকে এখন সমালোচনা করবে আমার মা আর দ্বিতীয় ক্রাউন প্রিন্সের মধ্যে কোনো সম্পর্ক ছিল। তাই আমি চাই না আমার মায়ের মৃত্যুর পরও কেউ এসব বিষয়ে কথা বলুক। পরে আমি জানতে পেরেছিলাম সেদিন আগুন লাগার পেছনে আমার স্টেপ মাদার সিয়ার হাত ছিল, যে রাজার ওয়াইফ হওয়ার সত্ত্বেও অন্য কারোর সাথে রোমান্স করছে। তুমি তাকে ধরে ফেলায় সে তোমার সাথে এমন করছে। জুয়ান বলে, তাহলে তুমি কেন তোমার স্টেপ মাদারকে শাস্তি দিচ্ছ না? রাজকুমার বলে, কারণ সিয়ার বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ নেই। রাতের বেলা রাজকুমার ড্রিঙ্ক করছিল। জুয়ান এসে বলে সে এমন কেন করছে। রাজকুমার বলে, 15 বছর আগে যখন আমার মা বাবাকে মারা হয়েছিল তখন সিয়ার বাবা মিলিটারিতে ছিল, আর সে সেনাপতি থাকার কারণে আমি তার কিছুই করতে পারিনি, আর এখনও আমি তার কিছু করতে পারছি না। যাই হোক, পরদিন ডাই পেন্টিং ফেস্টিভ্যাল ছিল। রাজকুমার জুয়ানকে বলে, আমি জানি তোমার এই পেন্টিংটা অনেক বেশি প্রয়োজন, কিন্তু এখন আমি তোমাকে এটা দিতে পারবো না। সময় এলে আমি নিজে তোমাকে এই পেন্টিংটা দিয়ে দেব। জুয়ানের তখন মনে পড়ে সে যখন এই পেন্টিংটা নেওয়ার জন্য গিয়েছিল তখন এই পেন্টিংয়ে একটা কোণা জ্বলে গিয়েছে, আর তখন থেকে এই পেন্টিংটাকে ভালোভাবে রেখে দেওয়া হয়েছে। জুয়ান ভাবে তাহলে আজকে হচ্ছে সেই দিন। এখানে যখন সবাই খাবার খাবে তখন আগুন লাগার কারণে এই পেন্টিংয়ের একটা কোণাটা জ্বলে যাবে। প্রেজেন্টে জুয়ান ভাবতে থাকে এটাই হচ্ছে আমার শেষ একটা উপায়। জুয়ান রাজকুমারকে জিজ্ঞেস করে এই প্যালেসে বড় কোনো অনুষ্ঠান হবে কিনা। সে বলে কিছুদিন পর রানীর বার্থডে আসছে, তাই তখন হয়তো হতে পারে। জুয়ান মনে মনে ভাবে রানীর বার্থডের সময় আমি যদি এই অনুষ্ঠানটা অনেক বড় করে করি তাহলে হয়তো সে অনেক খুশি হবে, আর আমি এই পেন্টিংটা পেতে পারি। সে বলে তুমি কোনো চিন্তা করো না, কারণ তার জন্মদিনের অনুষ্ঠান আমি খুব ভালোভাবে তৈরি করব। ক্রাউন প্রিন্স গিয়ে ইউয়ানকে একটা হেয়ার পিন দেয়। তার এমন ফেস দেখে বলে তাকে কেউ বিরক্ত করছে কিনা। তাকে যে বিরক্ত করছে সে কি রাজকুমার সু কিনা। ক্রাউন প্রিন্স বলে তুমি হচ্ছ তার কাজিন, তাই আমি তোমাকে বেশি চিন্তা দিতে চাই না, কিন্তু সে কোনো কারণ ছাড়াই আমার মাকে টার্গেট করছে। ইউয়ান বলে এতে সমস্যা নেই, আর সে তো সত্য কথাই বলছে, কারণ রাজকুমার সুয়ের কারণে তার পুরো পরিবারই শেষ হয়ে গিয়েছে। তাই আমি যে করেই হোক রাজকুমার সুয়ের থেকে প্রতিশোধ নিব। যেটা শুনে ক্রাউন প্রিন্স মনে মনে অনেক খুশি হয় আর বলে ইউয়ান আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি এসব কিছুর মধ্যে তোমাকে জড়াতে চাই না, কিন্তু আমার মায়ের জন্মদিনের সময় তুমি তাকে যদি গিফট দাও আর সেই গিফটে সে যদি খুশি হয় তাহলে রিওয়ার্ড স্বরূপ তুমি তার কাছে কিছু চাইতে পারো। ইউয়ান তার কথা শুনে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে জানে না ক্রাউন প্রিন্স তাকে শুধু ব্যবহার করছে। ইউয়ান পরদিন রাজকুমার সুয়ের সাথে দেখা করতে আসে। সে ক্রাউন প্রিন্স আর তার ব্যাপারে কথা বলছিল। তাদের কথাগুলো আবার লিয়ান আর একটা মেয়েরও শুনে নেয়। তারা দুজনে বলতে থাকে ইউয়ান তো কখনোই রাজকুমারের ভালো চায়নি। মেয়ের তখন জুয়ানের কাছে যায় আর তাকে বলে ইউয়ান এখানে এসেছে আর তার নামে কিছু বলছে, সে অল্প একটু শুনেছে। জুয়ান বলে ইউয়ান এমন মেয়ে নয়। সে বলে তাহলে সে যেন নিজে গিয়ে দেখে। ইউয়ান যখনই তাদের রুমের বাইরে ছিল তখন সে ডিভোর্স কথাটা শুনতে পায়। এটা শুনেই সে অন্য কিছু না ভেবে ভিতরে চলে যায় আর রাজকুমারকে বলে সে কি এমন করেছে যে সে নিজের বোনের সাথে মিলে আমাকে ডিভোর্স দিতে চায়। ইউয়ান বলে আমি জানতাম না তুমি তোমার হাজবেন্ডের সাথে এভাবে কথা বলো। জুয়ান বলে আমিও জানতাম না যে তুমি বিয়ের পর এতটাও বদলে যাবে। বিয়ের আগে তো তুমি ঠিকই ছিলে, আর আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে আমরা কিভাবে কথা বলবো তা তোমার জানার কোনো প্রয়োজন নেই। ইউয়ান তখন রাজকুমারকে বলে আমি আশা করিনি যে জুয়ান তার সাথে এভাবে কথা বলবে। এটা বলে সে চলে যায়। সে তার মেটকে জিজ্ঞেস করে সে কোনো খোঁজ খবর নিতে পেরেছে কিনা। ইউয়ানের মেট তাকে বলে এখান থেকে সে জুয়ানের ব্যাপারে অনেক কিছুই খবর নিয়েছে। অন্যদিকে জুয়ান রানীর বার্থডের জন্য কেক বানাতে চায়, কিন্তু সে ভাবছিল এখানে সে কেক কিভাবে বানাবে। তখন রাজকুমার এসে বলে তার একটা বন্ধু আছে যে তার এ সমস্ত কাজে সম্পূর্ণ হেল্প করবে। তারা দুজনে ওই লোকটার কাছে যায় যে কিনা নিজে অনেক কষ্টর মধ্যে আছে। জুয়ান বলে তার এই অবস্থার মধ্যে আমরা তাকে দিয়ে কাজ কিভাবে করাবো। লোকটার নাম ছিল ফু। জুয়ান ফুকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। ফু বলে আমার ট্যানের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে এখন আমাকে বিয়ে করতে না করে দিচ্ছে। কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে, কিন্তু সে আমাকে এখন আজব আজব প্রশ্ন করা শুরু করেছে। বিয়ের পর আমি যখন তার মায়ের সাথে ঝগড়া করব তখন সে কি বলবে। আমি জানি না এই প্রশ্নগুলোর উত্তর আমি কিভাবে দেব, তাই আমি তার উপর রেগে গিয়েছি। এজন্য ট্যান আমাকে বলেছিল সে আমাকে বিয়ে করবে না। রাজকুমার বলে যখন তুমি একটা মেয়ের উপর রেগে থাকে কোনো কথা বলবে তখন তুমি ভালো কথা বললেও মেয়েদের কাছে এটা খারাপই লাগবে। যেটা শুনে আবার জুয়ান রেগে যায় আর তার দিকে তাকিয়ে থাকে। এরপর তারা দুজনে মিলে ট্যানের সাথে কথা বলে।
ট্যান বলে আমি তাকে পছন্দ করি, কিন্তু আমি জানি না বিয়ের পর আমার জীবনটা কেমন হবে। আমি এ বিষয়ে তাকে প্রশ্ন করেছি, কিন্তু সে উল্টো আমার উপর রেগে গিয়েছে। এরা দুজনে তখন ট্যানের কথা বুঝতে পারে আর তাকে বোঝাতে থাকে। জুয়ানের পর ফুয়ের সাথে কথা বলছিল। ফু বলে আমি চাই ট্যানকে বিয়ে করার জন্য, কিন্তু আমি জানি না সে রাজি হবে কিনা। তারা তখন জুয়ানকে দেখতে পায় যে এর জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। জুয়ান বলে তাকে গিয়ে বলবে আমি তোমার রাগ ভাঙানোর জন্য সব কিছু সাজিয়েছি, আমার কথা বলবে না। ফু তখন বিষয়টা বুঝতে পারে আর এর জন্য জুয়ানকে ধন্যবাদ জানায়। ফু গিয়ে ট্যানের সাথে কথা বলে আর তাদের দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়েছে দেখে জুয়ান তো অনেক খুশি হয় আর বলে ট্যানের ফ্যামিলির বিজনেস হচ্ছে পেস্ট্রির, আর তার দিয়ে আমার কেক বানানোর কাজটা মোটামুটি হয়ে যাবে। পরদিন রাজকুমার তাকে কেক এনে দেয় আর বলে সে এখন যা বানানোর দরকার বানাতে পারবে। অন্যদিকে আমরা ক্রাউন প্রিন্স আর ইউয়ানকেও দেখি। ইউয়ান একটা পেন্টিংয়ের মধ্যে এমব্রয়ডারি করে অনেক সুন্দরভাবে ডিজাইন করে। অন্যদিকে আমরা এদের দুজনকে দেখি যারা কেক বানানোর জন্য অনেক ট্রাই করে, কিন্তু শেষমেশ কেকটা পুড়ে যায়। রাজকুমার বলে সমস্যা নেই, এটা পুড়ে গিয়েছে তো কি হয়েছে, তারা আবারও বানিয়ে নিতে পারবে। এরপর তারা দুজনে কেক বানাতে বানাতে অনেক আনন্দ করছিল। অন্যদিকে ইউয়ানও অনেক কষ্ট করছিল যাতে এমব্রয়ডারির ডিজাইনটা আরও বেশি সুন্দর হয়। জুয়ান এবার ফাইনালি কেক বানিয়ে ফেলেছে, যেটা সবাই মিলে টেস্ট করে। রাতের বেলা জুয়ান রাজকুমারের কাছে আসে আর তাকে বলে আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি। রাজকুমার বলে তাকে দেওয়ার জন্য। জুয়ান বলে কিন্তু তোমার চোখ বন্ধ করতে হবে। রাজকুমার খুশি হয়ে তার চোখ বন্ধ করে নেয়। জুয়ান তখন তার অনেক কাছে আসে। রাজকুমার বলে তুমি যদি না দিতে চাও তাহলে আমাকে এই গিফটটা নিতে হবে, কিন্তু চোখ খুললে সে লিয়ানকে দেখতে পায় আর অবাক হয়ে বলে জুয়ান কোথায় গিয়েছে। লিয়ান বলে আমি তো এখনই এখানে এলাম, জুয়ান তো এখানে ছিল না। রাজকুমার বলে তাহলে তোমাকে ভিতরে আসতে কে বলেছে। সে তাকে চলে যেতে বলে। বেচারের এত সুন্দর স্বপ্ন ছিল তাও ভেঙে গেল। যাই হোক, রাতের বেলা হঠাৎ করে ক্যান্ডেলটা নিভে যায়, যেটা দেখে আবার রাজকুমার ভয় পেয়ে যায়। আর তখন আমরা জুয়ানকে দেখি যে তার পাত্রের জন্য কেক নিয়ে তার কাছে আসে। রাজকুমার বলে তুমি এই কেকটা আমার জন্য স্পেশালি বানিয়েছো, তোমার কি আমার পাত্রের কথা মনে আছে? জুয়ান বলে হ্যাঁ, এখন তুমি চোখ বন্ধ করো আর উইশ করো। রাজকুমার উইশ করে প্রতি বছরই যেন তার বার্থডের সময় জুয়ান তার সাথেই থাকে। জুয়ান তার বার্থডে গিফট হিসেবে তাকে ব্রেসলেট দেয়, যেটা তাদের দুজনের হাতেই ছিল। এর আগে রাজকুমারের বার্থডে কেউ এমনভাবে করেনি, তাই সে তো অনেক খুশি হয় আর জুয়ানকে কিস করে। এরপর আমরা প্রেজেন্টের সিন দেখি। কিয়ানিও আর ডাক্তারের কথার মাঝে আমরা বুঝতে পারি জুয়ানের স্মৃতি চলে গিয়েছে। ডাক্তার বলে সে সমস্ত জায়গায় নিয়ে যেতে, যে সমস্ত জায়গায় গেলে জুয়ানের স্মৃতি ফিরে আসতে পারে। কিয়ানিও এরপর জুয়ানকে নিয়ে হাঁটতে বের হয়। যেখানে যাওয়ার পর সে বলে তোমার কি এই জায়গাটা মনে আছে, কারণ এই জায়গাটাতে আমরা অনেক বেশি সময় কাটিয়েছি। এরপর আমরা অতীতের দৃশ্য দেখি, যেখানে রানীর বার্থডে ছিল। ইউয়ান তাকে গিফট দিলে রানীর এতটা পছন্দ হয় না। জুয়ান যখন তার গিফট হিসেবে তার জন্য বার্থডে কেক নিয়ে আসে, রানী এটা দেখে অনেক অবাক হয় আর বলে এটা কি। জুয়ান বলে এটা সে নিজ হাতে বানিয়েছে, স্পেশালি রানীর জন্য। এরপর সে রানীকে কেক কাটতে বলে। কেক কাটার পর রানী যখন কেকটা খেয়ে দেখে তখন তার কাছে অনেক বেশি ভালো লাগে। তার ছেলে অর্থাৎ এম্পারার বলে রাজকুমার সু আর তার ওয়াইফ জুয়ান মিলে অনেক কষ্ট করেছে, আমার তো মনে হয় তারা অনেক ভালো একটা গিফট বানিয়েছে। রানীও তাদের কথা শুনে হ্যাঁ বলে, কিন্তু এখানে ক্রাউন প্রিন্সের মুখটা তো দেখার মতো ছিল, কারণ তার একদমই ভালো লাগেনি তার বাবা তার প্রশংসা না করে অন্য একজনের প্রশংসা করছে। কিন্তু হঠাৎ করে রানী অজ্ঞান হয়ে যায়। ডাক্তারকে ডাকা হলে সে বলে এই পয়জনটার মেডিসিনটা সে বানাতে পারবে না। এম্পারার তো এটাতে অনেক রেগে যায়। এম্পারারকে যখন সে কেকটা দেখানো হয় তখন সেটার মধ্যে নিডল ছিল। ক্রাউন প্রিন্স বলে এসব কিছু পরে ভাবা যাবে, আগে তাদের গ্র্যান্ডমাকে ঠিক করতে হবে আর এরপর তারা আসল কালপিটের সাথে কথা বলবে। রাজকুমার বলে তার সম্পূর্ণ বিশ্বাস আছে জুয়ান এই কেকের মধ্যে কোনো পয়জন মিশায়নি। তাদের বিশ্বাস হচ্ছে না দেখে রাজকুমার সে কেকটা নিজে খেয়ে দেখে আর বলে কেকটা আমরা দুজনেই বানিয়েছি, আমরা কেন রানীকে মারার জন্য পয়জন দেব। তাদের দুজনকে বিষয়ে ভাবার জন্য সময় দেওয়া হয়, কারণ প্রত্যেকের এখন রানীকে বাঁচানোর জন্যই চিন্তা হচ্ছিল। এরপর শ্যান জুয়ানকে বলে রাজকুমার তাকে কোনোভাবে জ্বালাতন করছে কিনা। রাজকুমার জুয়ানকে তার কাছে টেনে বলে আমি চাই না আমার ওয়াইফের সাথে অন্য কেউ কথা বলুক। জুয়ান তাদের দুজনকে থামিয়ে বলে আমি চাই না তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করো। রাজকুমার এই কেকটা খাওয়ার পর তার কিছুই হয়নি, অথচ রানী অজ্ঞান হয়ে গিয়েছে। তাই আমার মনে হয় কেকটা বানানোর পর কেউ এটার মধ্যে কিছু মিশিয়েছে। তারা তিনজনে এসে যেখানে কেক বানানো হয়েছিল সেখানে এসে ভাবতে থাকে কেউ হয়তো তাদেরকে ফাঁসিয়েছে। রাজকুমার সেখানে কারো ছায়া দেখতে পায়, তাই সে লোকটার পিছু করে, কিন্তু এর মধ্যে সে লোকটা রাজকুমারের সাথে ফাইট করতে থাকে। সে ওই লোকটার সাথে পেরে উঠছিল না। লোকটা রাজকুমারকে কিছু করার আগেই শ্যান এসে তাকে বাঁচিয়ে নেয়।
আর সে লোকটার সাথে লড়াই করতে থাকে। জুয়ান এসে দেখতে পায় রাজকুমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। শ্যান লোকটার সাথে ফাইট করার সময় সে লোকটা সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা এদের দুজনকে দেখি। ক্রাউন প্রিন্স বলে, প্রত্যেকে ভাবছিল আমাদের টার্গেট রানী ছিল, কিন্তু আমাদের টার্গেট তো ছিল সু। ইউয়ান বলে, আমি তখনই খুশি হব যখন আমি জানতে পারবো সুয়ের উপর পয়জনের এফেক্ট পড়বে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ইউয়ানের কথা অনুযায়ী সে কেকের মধ্যে তার মেড পয়জন মিশিয়ে দিয়েছে। পড়ে থাকা কেকটা এম্পেররকে দেখানোর পর রাজকুমার জুয়ানকে ঠিক প্রমাণ করার জন্য সে কেকটা খেয়ে দেখে। কিন্তু রাজকুমার তো জানতোই না যে এই কেকের মধ্যে আসল পয়জন ছিল। তাদের দুজনের প্ল্যানটা তো ফুলভাবে কাজ করে। ইউয়ান বলে, আমরা ওই লোকটাকে ইচ্ছে করে পাঠিয়েছি যাতে ওই লোকটার সাথে ফাইট করার সময় সে পয়জনের ইফেক্টটা তার উপর আরো বেশি করে পড়ে। সো সবসময় আমাকে নিজের বোনের মতো বলে, কিন্তু তার জন্যই আমার পরিবার অনেক বছর আগে শেষ হয়ে গিয়েছে। পরদিন আমরা জুয়ানকে দেখি, যাকে বন্দি করে রাখা হয়েছিল, কারণ সে যে কেকটা বানিয়েছিল তার জন্য রাজকুমার আর রানী দুজনের শরীরের মধ্যে পয়জন গিয়েছে, তাই তাকে বন্দি করা হয়েছে। ইউয়ান তার সাথে দেখা করতে এসে বলে, আমি জানতাম না তোমার সাথে আমার এভাবে দেখা হবে। ইউয়ান এরপর বলে রাজকুমারের জন্য তার পরিবার কিভাবে মারা গিয়েছিল আর সে কিভাবে পয়জন দিয়েছিল সব কথাই বলে। জুয়ান বলে, সু কি তোমার এ সমস্ত কাজের ব্যাপারে জানে? ইউয়ান বলে, একদমই না, কিন্তু আমি তোমাকে জানিয়ে অনেক ভালো কাজ করেছি, কারণ মরার আগে তুমি অনেক শান্তিতে মরতে পারবে। এটা বলে সে চলে যায়। রাতের বেলা আমরা জুয়ানকে দেখি, যাকে একটা মেয়ে মারতে এসেছিল, কিন্তু রাজকুমার এসে তাকে বাঁচিয়ে নেয়। মেয়েটা আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু লিয়ান তাকে আটকে ফেলে। রাজকুমার এরপর তাকে টর্চার করতে থাকে আর বলে, তোমার কাছে এখনো সময় আছে, আমাকে সত্যটা বলো। আমি জানতাম ওই দিন কিছু না কিছু গড়বড় হবে, এজন্য ওই পড়ে থাকা কেকটা যখন উঠানো হলো তখন তো আমি ওই কেকটা খাইনি। আমি শুধু খাওয়ার অ্যাক্টিং করেছিলাম যাতে আমি তোমাকে ধরতে পারি। এখানে এই সিনটা কাট হয়। এরপর আমরা ক্রাউন প্রিন্স আর তার মাকে দেখি, যাদের ব্যাপারে রাজা জানতে পেরেছে। অন্যদিকে আমরা ইউয়ানকে দেখি, যার সামনে তখন জুয়ান আসে আর বলে, গতবারে তুমি আমাকে যা শিখিয়েছো তার জন্য ধন্যবাদ, কারণ এখন আমিও ভাবতে পারিনি নিজের কাজের জন্য আমিও তোমার সাথে ঠিক এভাবেই দেখা করব। জুয়ান বলে, তুমি আমাকে বলেছিলে যে রাজকুমার নাকি তোমার পুরো পরিবারকে শেষ করেছে, কিন্তু সত্য কথা তো এটাই, রাজকুমার যখন এই বিষয়টা ইনভেস্টিগেট করেছিল তখন সে জানতে পেরেছে এ সমস্ত কিছুই মিথ্যে। সে তো কিছুই করেনি, কারণ রাজকুমার তখন অনেক বেশি ছোট ছিল। তুমি বলেছিলে ক্রাউন প্রিন্স নাকি তোমাকে বাঁচিয়েছে, এটা তো তার প্ল্যান ছিল। সে শুরু থেকে তোমাকে ব্যবহার করছে শুধুমাত্র রাজকুমারকে হারানোর জন্য। তার কথা শুনে ইউয়ানের অনেক খারাপ লাগে। জুয়ান বলে, তুমি চিন্তা করো না, তুমি এখান থেকে ক্যাপিটাল যেতে পারবে না, কিন্তু রাজকুমার এম্পায়ারের কাছে বলেছিল তোমাকে যেন কোনো শাস্তি না দেওয়া হয়, তাই তুমি এখানেই থাকতে পারবে। সে চলে যাওয়ার পর আমরা ইউয়ানকে দেখি, যে কিনা নিজে নিজে সুইসাইড করে নিয়েছে। রাজকুমার এরপর জুয়ানকে ম্যারেজ ট্রিয়ের কাছে নিয়ে আসে। জুয়ান বলে, আমরা তো অলরেডি ম্যারেজ আছি, এখানে তারাই আসে যারা বিয়ে করেনি। রাজকুমার বলে, তাতে কি হয়েছে, আমি প্রয়োজন হলে তোমাকে আবারও বিয়ে করব। রাজকুমার এখানে তার মায়ের দেওয়া জেট পেন্ডেন্টটি জুয়ানকে দেয়। জুয়ান বলে, তুমি আমাকে হারানোর এতটা ভয় করছো, কিন্তু যখন আমি তোমার দুনিয়া থেকে চলে যাব তখন তুমি কি করবে? যেটা শুনে রাজকুমার তাকে কিস করে। এরপর আমরা প্রেজেন্টের সিন দেখি, যেখানে জুয়ান কিয়ান ইউকে বলছিল, আমার এখন অন্যরকম কিছু স্বপ্ন আসছে, যেখানে আমি দেখতে পাই আমি অতীতে গিয়েছি আর সেখানে তুমিও ছিলে, কিন্তু তোমার নাম অন্যটা ছিল। আমি এটাও দেখেছি যে আমাদের দুজনের আত্মা পরিবর্তন হয়েছে আর আমরা দুজনে দুজনের শরীরে আছি। কিয়ানিও বলে, তোমার কাছে স্বপ্নগুলো আজব লাগলো, আমার কাছে ভালো লাগছে, অন্ততপক্ষে আমি তোমার স্বপ্নে তো আসতে পেরেছি। কিন্তু এরপর কি হয়েছিল? জুয়ান বলে, এরপর আমাদের দুজনের আত্মা আবারও আমাদের শরীরে ফিরে এসেছে আর আমরা দুজন অনেক ভালোভাবে থাকতে শুরু করেছি। কিয়ানিও বলে, কিন্তু এরপর কি হয়েছে? জুয়ান বলে, কিছু না, এরপর হ্যাপি এন্ডিং। কিন্তু আমার কাছে তো এই স্বপ্নটা অনেক বেশি ভালো লেগেছে আর এখানে আমাদের এই ড্রামাটাও শেষ হয়। আমি আশা করি এই ড্রামাটা তোমাদের কাছে ভালো লাগবে।